তারা এখন প্রচণ্ড হতাশ। তো এই অ্যালবাম করার জন্য এডিসি গাড়ি নিয়ে শিলংয়ে চলে যাচ্ছে। সরকারি কর্মচারীদের অভিযোগ যে তারা সময়ে বেতন পাচ্ছেন না, তার কি কারণ হতে পারে বলে মনে হয়? সুইজারল্যান্ডে চলে যাচ্ছেন, থাইল্যান্ডে চলে যাচ্ছেন বিশ্রাম করার জন্য, সময় কাটানোর জন্য। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্য রাজনীতির প্রতিনিয়ত নানান বিষয়ে জনগণের মনে নানান প্রশ্ন থাকে, নানান বিভ্রান্তি থাকে এবং আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক পরিবেশে যা চলছে তার কিছুটা স্পষ্টীকরণ তুলে ধরতেই আমরা প্রতিনিয়ত থাকি আপনাদের সাথে। রাজ্যের যারা নেতৃত্বরা রয়েছেন, যারা জনপ্রতিনিধিরা ছিলেন, তাদের সাথে কথা বলতে আজকের দিনে আমাদের সাথে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি যিনি পূর্বে প্রাক্তন সিএম ছিলেন টিটিএডিসির রাধাচরণ দেববর্মা স্যারকে। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ। স্যার, প্রথমেই যে বিষয়টা আমরা জানতে চাইবো, আমরা দেখতে পাই আপনাদের 25 বছরের সরকার এবং 25 বছরের সরকারের রাজত্বকাল আমরা দেখতে পাই। এই সময়ে আপনাদের টিটিএডিসিতে কত অর্থ বরাদ্দ করা হতো বা কত ফান্ড আসতো আমরা জানতে চাইছি একটাই বিষয়, কেননা আজকের দিনে বাজেট পেশ হওয়ার পর এই বিষয়টা অনেকটাই বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। না, বাজেট তো আমরা যখন ছিলাম তখন এখনকার যে বাজেট, তখনকার দিনকার যে বাজেট হিসাব করলে পরে আনুপাতিক হারে তখনকার বাজেট যে ফিগারটা, এটা পার্সেন্টেজ দিক থেকে বলা যেতে পারে একটু ভালো ছিল। বিরাট এটা বলবো না, কিন্তু একটু ভালো। 2 নম্বর ছিল বাজেটের বাইরেও আমরা বাজেট বহির্ভূত বিভিন্ন খাত থেকে আমরা টাকা পেতাম। এতে করে বাজেটে 4-5 গুণ আমরা বাজেটের বাইরেও এই টাকাগুলো পেতাম। যেমন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের টাকা, বিভিন্ন এডিসিতে যে সমস্ত স্কিম হয়, যেমন এডিসিতে এগ্রিকালচারের জল বিভাজিকা বলে একটা প্রকল্প আছে। এই প্রকল্পগুলো টাকা প্রায় 200-250 কোটি টাকা আমরা পেতাম। তারপরে এছাড়া স্টেট গভর্নমেন্টে যে সমস্ত থাকে, ট্রান্সফার ফান্ডে আলাদা যে সমস্ত টাকা থাকে, এই টাকাগুলো আমরা পেতাম। এরকম করে শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, মানে এডিসি এলাকায় যে সমস্ত অ্যাক্টিভিটিস থাকে সরকারের, অনেকটাই এডিসির মাধ্যমে এগুলি করানো হতো বা আমরা করতাম। ফলে সেন্ট্রাল স্পন্সর যে সমস্ত টাকা, স্টেটেরও যে সমস্ত স্পন্সর যে টাকাগুলো আমরা এখন যে প্ল্যান বাজেট হয়, এই বাজেটে বহির্ভূত টাকাগুলো আমরা পেতাম। এতে আমাদের বিরাট কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে এটা অন্তত পক্ষে বলা যায় না। হ্যাঁ, তবে ডেভেলপমেন্ট তো এটা তো আকাশের মতো, এটা যত করবেন তত এটার চূড়ান্ত জায়গায় এটা গিয়ে শেষ হবে, এটা বলার কোনো সুযোগ নাই। কাজেই এখনকার সাথে মিলালে পরে আমরা এটা দাবি করতে পারি যে পয়সাগুলো আমরা পেতাম, এটা নিশ্চয়ই এখনকার সাথে মিলালে পরে এটা বহু গুণ আমরা কাজ করতে পেরেছি। টাকাও সেরকমভাবে ফান্ড ফ্লো হয়েছে। না হলে পরে শুধু এডিসি এলাকায় এডিসি প্রশাসনের তরফ থেকে 92,000 ফ্যামিলিকে রাবারের সাথে যুক্ত করা, আপনার এই যে বেকার যুবকদের জন্য বিভিন্ন প্রকল্প করে স্কিমগুলো নেওয়া, টঙ্গরে যারা বসবাস করেন তাদের জন্য সেখানে নকন হামারি হাউজিং স্কিম করে তাদের একটা সুন্দর জীবনযাপন তারা যাতে এনজয় করতে পারেন, মূল স্রোতের সাথে মেশানোর জন্য যে কাজগুলো করা, এটা কোনোদিনই সম্ভব হতো না। কাজেই একদিকে টাকা যেগুলো পাবো এগুলোকে যথাযথ খরচ করা জনকল্যাণে, আর বাজেট বহির্ভূত টাকাগুলো ধ্যান দরবার করে, আলাপ আলোচনা করে, কথাবার্তা বলে এগুলিকে আপনার এই টাকাগুলো আনার ক্ষেত্রে একটা স্বশাসিত জেলা পরিষদের কার্যকরী কমিটির একটা বিশেষ ভূমিকা থাকা চাই। এখন যেটা কি হচ্ছে জানেন, এখন যেটা হচ্ছে এরা প্ল্যান্ডের যে সমস্ত টাকা পয়সা পায়, এটা বাইরে আমার অন্ততপক্ষে কোনোদিনই চোখে পড়লো না যে ওরা রাজ্য সরকারের সাথে বা রাজ্যে বিভিন্ন আধিকারিকদের সাথে কথাবার্তা বলে বিভিন্ন স্কিমে
এগুলি নিয়ে গিয়ে আলাপ আলোচনা করে এডিসি এলাকার জনকল্যাণে যে টাকাগুলো আদায় করার কথা এগুলো করছে বলে মনে হয় না। প্লাস যে টাকাগুলো ওরা পাচ্ছে এই টাকাও যথাযথভাবে জনকল্যাণে খরচ সেখানে হচ্ছে না বলেই মনে হয়। ফলে যে টাকাগুলো পাচ্ছে এডিসি প্রশাসন বর্তমানে এই টাকা দিয়ে জনকল্যাণে কোনো কাজেই এখন বলা যেতে পারে হচ্ছে না আর কি। এটি হচ্ছে মূল সমস্যা। আসলে এই টাকাগুলো তো যথাযথ জনকল্যাণে খরচ করার কথা, কিন্তু এটা না করে আমরা দেখছি বিভিন্নভাবে এই টাকাগুলো খরচ করা হচ্ছে। আপনার গাড়ি কেনার প্রয়োজন নেই, গাড়ি কেনা হচ্ছে, বাড়ি সাজানো দরকার নেই, বাড়ি সাজানো হচ্ছে। আপনি মানুষের কল্যাণের জন্য একটা ঘর দিতে পারছেন না, একটা টঙ্গরবাসী একজন গরিব মানুষকে আপনার পুলিশ এসকর্ট রাখার জন্য আপনি দোতলা বাড়ি করে নেবেন। হ্যাঁ, পুলিশের জন্য এত এসকর্ট রাখার জন্য, এগুলি তো হোম ডিপার্টমেন্টের কাজ, কিন্তু এটা দেখছি আমরা নিজেরাই করে ফেলছি। কারো কারো মানে বাড়িতে, গ্রামের বাড়িতে এগুলি এসকর্ট রাখার জন্য একতলা দোতলা বাড়ি করে নিয়েছে। এগুলি আসলে প্রয়োজন ছিল না। এখন দেখছি এই যে যে টাকাগুলো পাচ্ছে এগুলি জনকল্যাণে খরচ করার কথা না করে এখন দেখছি এডিসি পরিচালনা করার জন্য 5 জন আপনার পরামর্শদাতা। এডিসিতে আপনার কিছুই নেই বলা যেতে পারে। এডিসি রোড ট্রান্সপোর্ট করার জন্য যেমন টিআরটিসি আছে, আমাদের এখানে এরকম টিআরটিসি বা এডিসি রোড ট্রান্সপোর্টের জন্য পাবলিকের জন্য ট্রান্সপোর্ট করার জন্য এরকম তো কোনো পরিবহন ব্যবস্থা নেই। কিন্তু এইটার জন্য পাবলিক এডিসি রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন করে চেয়ারম্যান করে তাদেরকে 50,000 টাকা সেখানে মানে বেতন ভাতা দেওয়া হচ্ছে। তারপরে ট্যুরিজম, এখন খুমলং একটা পার্ক আছে, মনোতে একটা আমাদের পার্ক আছে, এছাড়া তো কোনো পার্ক নেই, ট্যুরিজমে কোনো স্পটই নেই। অথচ ট্যুরিজম ডিপার্টমেন্টের কর্পোরেশনের চেয়ারম্যান করে সেখানেও 50,000 টাকা, আপনার স্পোর্টস ডিপার্টমেন্টের চেয়ারম্যান করে সেখানেও 50,000 টাকা। আপনার এই যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এগুলি প্রশাসনের কাজ, অফিসাররা দেখবেন। এগুলি পাবলিক রিপ্রেজেন্টেটিভের খুব বড় বেশি কাজ থাকে না। এডিসিতে শুরু থেকে কোনো দিনই ছিল না, কিন্তু এখন পাবলিক অ্যাকাউন্ট কমিটি করে সেখানেও 50,000 টাকা। তো এইরকম করে প্রচুর টাকা খরচ করা হচ্ছে এডিসি সাবজোনালগুলো পরিচালনা করবার জন্য, জোনালগুলো পরিচালনা করবার জন্য। 3 জন 4 জন করে জোনালের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এগুলি আননেসেসারি। এগুলি আসলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা হলো প্যারামিডের মতো। এখন এটা প্যারামিড না হয়ে এটা খেজুর গাছের মতো হয়ে যাচ্ছে, তাল গাছের মতো হয়ে যাচ্ছে। উপরটাই হচ্ছে তাল, মানে নারকেল গাছ, তাল গাছ দেখছেন তো, ওটা মানে পাতায় ফলে উপরটা থাকে বড় আর নিচেটা থাকে শুধু একটা গাছ। এরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন চলছে এখন তাল গাছের মতো। তার জন্য আসলে এডিসি প্রশাসন যে আশা আকাঙ্ক্ষা রেখে মানুষ এডিসিকে এই যে ত্রিপুরা মতাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, তারা এখন প্রচণ্ড হতাশ। যে এর জন্য তো আমি তো বলবো এডিসি পরিচালনা করবার জন্য 5 জন যদি পরামর্শদাতা লাগে, তাহলে এই অপদার্থ এডিসি প্রশাসনকে তো রাখার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজনই ছিল না। এটা তো কোনো দিনই ছিল না। ঠিক আছে, 1 জন হতে পারে, 2 জন হতে পারে, কিন্তু 5 জন তার জন্য পরামর্শদাতা লাগবে, তাহলে এই কার্যকরী কমিটি থাকার কি মিনিং আছে? তারা কার্যকরী কমিটিকে তাড়িয়ে দিয়ে যারা পরামর্শদাতা আছে, একজনকে সিএমকে রেখে তাহলে প্রশাসনকে চালাতে পারত। কিন্তু এখন সমস্ত এক্সিকিউটিভ মেম্বার, সমস্ত এক্সিকিউটিভ কমিটিকে পরিচালনা করবার জন্য এই ধরনের মাথাবাড়ি আপনার প্রশাসনকে যুক্ত করে এগুলি কাজ করছে। এগুলিতে আননেসেসারি টাকা পয়সা খরচ করা হচ্ছে। ফলে একটা বিষয় জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারীদের অভিযোগ যে তারা সময়ে বেতন পাচ্ছেন না, তার কি কারণ হতে পারে বলে মনে হয় আপনার? না, কোনোদিনই ছিল না সরকারি কর্মচারী বেতন পাবে না। এখন তো প্রত্যেক মাসেই এখন একটা আনসার্টেন অবস্থার মধ্যে কর্মচারীরা থাকেন, আগামী মাসে বেতনটা পাবো কি না, পেলেও
দিন পরে কত তারিখের পর পেতে পারি, এই ধরনের একটা আশঙ্কা, এই ধরনের একটা দ্বিধা, এই ধরনের একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে কর্মচারীদের কাটাতে হচ্ছে। এটা না শুধু এখন তো এই যে যারা মারা গেছে ডাইং হার্নেস পাবে, বা যারা মারা গেছে তাদের এমপ্লয়ি যে সমস্ত বেনিফিট পান, বা যারা রিটায়ার্ড হয়েছে রিটায়ার্ড বেনিফিট, আপনার লিভ স্যালারি থেকে আরম্ভ করে বিভিন্ন যে সমস্ত ওদের প্রাপ্য টাকা পাওয়ার কথা, এগুলি তো প্রায় 500 মাস ধরে 80-90 জন কর্মচারী পাচ্ছেই না। প্রায় 90, আমার তো মনে হয় এটা আমি যেটা বলছি এটা 2 মাস আগের ঘটনা, 90 কোটি টাকা লাইবিলিটি, এখন মনে হয় এটা 100 কোটি টাকা লাইবিলিটিতে চলে গেছে। তো 100 কোটি দেনা রিটায়ারমেন্টের পর, অথচ রিটায়ারমেন্টের প্রায় 15 দিনের মাথায়, 1 মাসের মাথায় তাদের যে সমস্ত প্রাপ্য টাকা পাওয়ার কথা, কিন্তু এখন দেখছি 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে তাদের যে প্রাপ্য টাকাগুলো পাচ্ছে না। এটা শুধু বেতন নয়, যারা রিটায়ার্ড হচ্ছে, মারা গেছেন দুর্ঘটনায় বা শারীরিক কারণে, তাদেরও এই ধরনের মানে চরম একটা বিপর্যয়ের মধ্যে আছে এখন এদেশে কর্মচারী। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পূর্বেই পবিত্র বিধানসভায় এবারে ত্রয়োদশ ত্রিপুরা অধিবেশনে বাজেট পেশ হয় এবং সেই বাজেটে নানান মুখে নানান কথা শোনা যাচ্ছে। আপনার মতে এই বাজেট কতটুকু জনমুখী? না, এই বাজেটে তো কিছুই দেখলাম না। বাজেটে এটা আসলে কি বলবো, এটাকে 27,000 কোটি টাকার বাজেট করেছে। এই বাজেটে প্রায় 1/5 টাকা তো ঋণের পরিশোধ করতেই চলে যাচ্ছে, 21% টাকা। সেখানে এই গভর্নমেন্ট যে ঋণ নিয়েছে এই ঋণের টাকা, সুদের টাকা পরিশোধ করতেই 21% টাকা চলে যাচ্ছে। ফলে যে টাকাগুলো ধরা হয়েছে এগুলি আসলে একটা গতানুগতিক, এখানে নতুন মানে নিত্য নতুন কোনো বিষয় নেই। বেকার যুবকদের জন্য কোনো ধরনের এখানে বাঁচার কোনো রাস্তা, সংস্থান সেখানে নেই। গরিব মানুষ, আপনার যারা দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের কর্মসংস্থানের কাজের ব্যবস্থার জন্য বাজেটে 1 টাকাও সেখানে বরাদ্দ আমরা দেখলাম না। এমনকি যে সমস্ত গরিব অংশের মানুষ, ধরুন অন্তপক্ষে 100 দিন কাজ করা, 150 দিন কর্মসংস্থানের কাজ করা, শহরে এই যে টুইপের মাধ্যমে গরিব অংশের মানুষ যে সমস্ত কাজকর্মগুলো করছে, এগুলির মধ্যে 1 টাকা খানিকটা হলেও বরাদ্দ করার কথা, কিন্তু সেখানে বরাদ্দ তো দূরের কথা, সেখানে অর্থ বাজেট কমিয়ে দিয়েছে। এই যে সাধারণ মানুষ, খেতে খাওয়া অংশের মানুষের জন্য 300 কোটি টাকা গত বছর যেটা ছিল, এবার 300 কোটি টাকা কমিয়ে দিয়েছে। তো গরিব অংশের মানুষ বাজেটটা কী করে? টঙ্গর জুমিয়া, তাদের জন্য বাজেটে 1 টাকাও বরাদ্দ কোথাও দেখলাম না। তো বাজেটটা কার জন্য? বাজেটটা কাদের জন্য? এটাই না প্রশ্ন এখন মানুষের, আমার নিজেরও তাই। এই বাজেটটা দেখে মনে হয় এটা এটা একটা কি বলবো, এটা রং চড়ানো বাজেট ছাড়া এই বাজেটকে, এটা একটা পুরোপুরি ডিজাইন বাজেট যাদের জন্য। এখন আমাদের রাজ্যে মূল সমস্যাটা কি? আমাদের রাজ্যে মূল সমস্যা হচ্ছে বেকার সমস্যা। বেকারদের জন্য কোনো সেখানে কথা উল্লেখ আছে? মূল সমস্যা হচ্ছে গরিব অংশের মানুষ, মূল সমস্যা হচ্ছে দিনমজুর, ক্ষেতমজুর, জুমিয়া, তাদের সমস্যা। তাদের জন্য কি আছে বাজেটে? তাদের জন্য কি আছে বাজেটে? একটা লাইন যদি তাদের জন্য কোনো কর্মসংস্থানে যদি দেখাতে পারেন, তো বাজেটে কি আছে? নতুন একটা কলেজ হবে শিক্ষার জন্য, নতুন কিছু একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে, শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন কোনো কর্মসূচি নেওয়া হবে, এগুলো তো কিছুই দেখলাম না। বরং সেই শিক্ষা খাতে বাজেট এটা 3% কমিয়ে দিয়েছে, 3% বাজেট কমিয়ে দিয়েছে। গত বছরের চাইতেও বাজেট কমিয়ে দিয়েছে শিক্ষা। অথচ শিক্ষার বাজেট বাড়ার কথা ছিল, স্বাস্থ্যের ক্ষেত্রে বাজেট বাড়ার কথা ছিল। কিছু আছে? শিক্ষা, স্বাস্থ্য, এটাই তো মানুষের, আমাদের মতো একটা প্রান্তিক রাজ্য, নর্থ ইস্টের মানে গোটা দেশের মধ্যে একেবারে উত্তর পূর্বাঞ্চলের শেষ মাথায়, এই রাজ্যটা যদি স্বাস্থ্য পরিষেবা যদি উন্নত না করতে পারি,
শিক্ষার মান উন্নয়ন যদি না করতে পারে, এখানকার মানুষ রোজগারের ব্যবস্থা যদি না করতে পারে, তারা বাঁচবেটা কী করে? এখন তো দেখছি শত শত ছেলে মেয়ে এখন আমাদের রাজ্যে রাজ্যান্তরিত হচ্ছে। কেউ আপনার হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, ত্রিমামদ্রুম চলে যাচ্ছে, কেরালায় চলে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে হাজার হাজার বলা যেতে পারে। আমাদের একটা গ্রাম আছে, এই একটা গ্রাম থেকে ৩৫ জন এখন রাজ্যের বাইরে বিভিন্ন প্রদেশে তারা কাজ করছে। বাংলাদেশে বন্দুকি তোলার জন্য এই গভীর অরণ্যের মধ্যে হাতি ভাল্লুকের ভয়কে উপেক্ষা করে তারা জঙ্গলের মধ্যে ওরা বাঁশের পাতাতে ঘর করে এই রোদ বৃষ্টির মধ্যে থেকে বন্দুক তুলে তারা বিক্রি করে খেতে হচ্ছে। আমি কিছুদিন আগে দামসরে খেতা সরাতে গেলাম। মিজোরাম কি বিরাট উন্নত রাজ্য নাকি? মিজোরামে চলে যাচ্ছে। আমাদের রাজ্যে ৭৮ সালের আগে মুনি শব্দটা মুছেই গিয়েছিল। মুনি মানে আপনার বাড়িতে ১ মাস ২ মাসে কাজ করবে, এটাকে মুনি বলা হতো। এই মুনি শব্দটা সাথে রাজ্যের মানুষ পরিচয়টি বিলীন হয়ে গিয়েছিল। এখন মিজোরামে গিয়ে মুনি থাকতে হচ্ছে, ছেলেরা মেয়েরা। তো তাদের রোজগারের জন্য রাজ্যে কোথাও কোনো পরিকল্পনা আছে? আরে এই রাজ্যে বড় শিল্প হবে না, ছোট শিল্প হতে পারে, মাঝারি শিল্প হতে পারে। তার জন্য বাজেটে কোনো আছে সংস্থান? কোনো সংস্থান আছে? তো এই বাজেট আসলে সাধারণ মানুষ, গরিব অংশের মানুষের, বেকার যুবকদের হাসি ফোটানোর বাজেট না, এটা একটা অন্ধকার জীবন। স্যার, আমরা দেখতে পাই যে আপনাদের যে অভিযোগগুলি জিতেন্দ্রবাবু তুলে ধরেছিলেন, তা আমরা জিষ্ণুকর্তা যিনি রয়েছেন ওনার সামনে তুলে ধরেছিলাম, যিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, এবং ওনাকে এই বিষয়গুলো বলায় আমরা দেখতে পাই উনি বলেন যে আপনারা নাকি শুধুমাত্র বসে বসে অভিযোগই করতে পারেন, যেগুলো ভালো রয়েছে বাজেটের মধ্যে সেগুলো নাকি বলেন না। তাছাড়াও আমরা দেখতে পাই তাদের বলতে বর্তমানে বিজেপি সরকার সর্বসময় বলে থাকে যে ২৫ বছরের সিপিআইএম সরকার কিছুই করেনি। না, জিষ্ণুবাবু যদি এরকম কথা বলে থাকে, হ্যাঁ, আমরা তো যত আক্রমণই আমাদের উপর আসুক আমরা বলবো, বসেও বলবো, রাস্তা দাঁড়িয়ে বলবো, আমাদের লকআপে ভরে রাখলেও আমরা বলবো। আমরা আপামর জনগণ, গরিব অংশের মানুষের, বেকার যুবকদের স্বার্থ রক্ষা করার জন্যই আমরা লড়াই করছি, লড়াইয়ের মাঠে নেমেছি। সরকার যখন আসে তখন তাদের জন্যই সুযোগ পেলে কাজ করবার চেষ্টা করেছি। সুযোগ এখন মানুষ দিচ্ছে না আমাদের। আমরা বসে যদি করতে হয় প্রতিবাদ, বসে করব, রাস্তায় দাঁড়িয়ে করব, লকআপে পড়লে লকআপে ভিতরে ঠেকে হলেও এই লড়াই, এই প্রতিবাদ আমরা করব। আর ওরা কোনো কাজ করবে না, এটা প্রতিবাদ করতে পারবে না। হ্যাঁ, তার জন্য যে সমস্ত আপনার টিভি চ্যানেল এর বিরুদ্ধে কথা বলবে, এই চ্যানেলগুলো বন্ধ করে দিবে। যে পত্রিকা এর বিরুদ্ধে কথা বলবে, এই পত্রিকাগুলো বন্ধ করে দিবে। অফিস আক্রমণ করবে, সাংবাদিকদের আক্রমণ করবে। যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে, এই সমস্ত কথা বলছে, প্রতিবাদের ভাষা খুঁজে 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 মানুষের কথা বলবার চেষ্টা করছে, এই সমস্ত ইউটিউব চ্যানেলকে সেখানে আপনার শাটার ডাউন করে দেওয়া হচ্ছে। এগুলি ওদেরই কাজ, ওদের পক্ষে এটা সম্ভব। ওরা তো গণতন্ত্র মানে না, সংবিধান মানতে চাইছে না, গণতন্ত্র মানতে চাইছে না, সংবিধান আপনার কিছুই তো মানতে চাইছে না। কাজেই এর বিরুদ্ধে আমাদের কথা থাকবে। সরকার বলে থাকেন যে ২৫ বছরের সিপিআইএম সরকার কিছুই করেনি, কি বলবেন এই বিষয়ে? না, ২৫ বছর কিছু হয়নি। যেখানে দাঁড়িয়ে ওরা যে কথা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে এই মণ্ডলের চামচা পাঞ্চা শিখি আদলি নেতারা যারাই আছেন, যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে, আমি বুক থুপে বলবো, 100% চ্যালেঞ্জ করে বলবো, কোথায় বসে কোথায় দাঁড়িয়ে এ কথাগুলো বলছেন। যেখানে দাঁড়িয়ে কথাগুলো বলছে, এটা ওই যেখানে দাঁড়িয়ে কথা বলছে ওই ফলকটা কোন সময় হয়েছে। নিচে আগরতলা যদি কোনো জায়গায় বসে কথা বলেন, তাহলে নিচেই বিবেকানন্দ স্টেডিয়ামে হবে, উমাকান্তে স্টেডিয়ামে হবে, নাহলে নজরুল কলাক্ষেত্রে হবে, রবীন্দ্র ভবনেও হবে, মুক্তাধারাতেও হবে, মাতঙ্গিনী
হলে হবে, যেই হলেই বসে কথা বলো, এই হলটা বামফ্রন্ট 25 বছরই হয়েছে। যে মাঠে গিয়ে চেঁচামেচি করছে আঙুল তুলে নির্লজ্জের মতো, বিহারের মতো, ওই মাঠটা বামফ্রন্টের আমলেই হয়েছে। উমাকান্ত গ্যালারি, বিবেকানন্দ স্টেডিয়াম থেকে আরম্ভ করে যেখানে, যে মাঠে, যে স্কুলে, যে কলেজে, যে হলে, যেখানেই গিয়ে চেঁচামেচি করছে, এটা বামফ্রন্টের আমলে হয়েছে। শুধু শহরে কেন, আমি বলবো খুমুলুঙে, আমি বলবো মান্দায়, আমি বলবো সাতচান, আমি বলবো কলাছড়া, আমি বলবো থালছড়া, আমি বলবো আপনার দামছড়া, আমি বলবো খেদাছড়া, আমি বলবো গোটা রাজ্যের মধ্যে। আজকে বিজেপি আইপিএফটি 5 বছর হয়েছে, একটা দেখাক দৃষ্টান্ত, একটা দেখাক না। আরে আমি, আমার সাথে তর্ক বিতর্ক করার তো বিষয় না, আপনি আমাকে বললেই তো হয়। আমি তো বলছি, জায়গাগুলো বলছি, হলগুলো বলছি, মাঠগুলো বলছি। আপনারা বলেন তো, একটা মাঠ করেছেন, একটা স্টেডিয়াম করেছেন, একটা হল করেছেন কথা বলবার জন্য, আর যেখানে দাঁড়িয়ে আপনি এই কথাটা বলছেন সেখানে 25 বছর কিছু হয়নি। অথচ ওই আসলে যখন বলে চোখটা বন্ধ করে মনে হয় কাকের মতো, কাক যখন খায় চোখ বন্ধ করে নাকি খায়, কাকের মতো ওরা বোধহয় চোখ বন্ধ করেই বলে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের শুধু মাঠ নয়, আপনি মার্কেটে যান, মার্কেটে যান, আগরতলা শহরে যদি বলি, এই যে তুলসীবতী মার্কেট, রাজস্বী মার্কেট, সিটি মার্কেট, আপনি যে মার্কেটের কথাই বলেন না কেন, এই মার্কেটগুলোর সংস্কার, নতুন করে দেলে সাজানো, আপনি বলেন না, যে কোনো প্রান্তে। এখন যদি এই সমস্ত কথা বলে, এগুলি তো বলার জন্য বলা। স্যার, আমরা দেখতে পাই আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা, এবং তার পাশাপাশি আমরা যদি দেখি আরো একটি বিষয় বা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল 2023-এর বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে, যা একটা বড় ইস্যু দেখতে পাই রাজ্য, তাদের আমরা বহুবার আন্দোলন করে দেখেছি তাদের ন্যায্য বিচার হওয়ার জন্য, অর্থাৎ 10,300 যে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, এবং সেখানে আজকে হয়তোবা সংখ্যা সেই 10,300 নেই। তারপরেও যদি আমরা দেখলে বর্তমান সরকার বলে থাকে সেটা আপনাদের আমলে কি একটা সেখানে ভুল ছিল নিয়োগ নীতিতে, সেই কারণেই তাদের আজকের এই অবস্থা, এবং আজকের দিন দাঁড়িয়ে তাদের যে নীতি, এখানে আপনার কি বক্তব্য রয়েছে, আপনারা কি ভাবছেন তাদের জন্য? না, আমরা তো ওদের কল্যাণের খুবই ভাবছিলাম। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ইতিমধ্যে 2023-তে 158 আমাদের ছেড়ে চলে গেছে। এটা অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক, ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। তো 10,330, আজ তো হলো জুলাই মাস, এতদিন তো বামফ্রন্ট বা বিজেপি যে সরকার আসতো, তাহলে এদিন ওরা কোনো না কোনো ওদের জয়নিং লেটার নিয়ে ওরা সুন্দর জীবনযাপনের পরে হাঁটা শুরু করে। কিন্তু এটা বিভিন্ন রাজনীতি আপনার কলাকলের জন্য এটা করা সম্ভব হলো না, এর মধ্যে দুর্ভাগ্য। নাহলে 10,036-কে বাঁচানোর জন্য আমাদের নির্বাচন প্রথম যে এজেন্ডা, নির্বাচন যে প্রতিশ্রুতি ছিল, এটা ছিল। কাজেই এখন ত্রুটি যদি বোঝার চেষ্টা করে, তাহলে ওইটা তো বলা যেতে পারে যে পলিসিতে আমাদের বামফ্রন্ট থাকাকালীন চাকরি আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, নিটি, সিনেটি, মেরিট। কারণ যারা আজকে চাকরি করছেন 10,330 শুধু, এরা বিভিন্ন বামফ্রন্ট আমলে যারা করছে না। যদি আমরা শুধু সিনিয়রিটি, মেধার ভিত্তিতে চাকরি ব্যবস্থা হতো, তাহলে এই জুনিয়রের ছেলে মেয়েরা হালসরা স্কুলকে, খেদাসরা স্কুল থেকে
ওই প্রত্যেক এলাকা থেকে যারা পড়াশোনা করে পাস করতে তাদের চাকরি হতো না। তো আমরা ঠিক করেছি মেধা থাকবে, সিটি থাকবে, নিডি থাকবে, একবারে নিডি রিক্সা চালকের ছেলেও যদি চাকরি পায় নিডি হিসাবে, এটা বড় পাওনা হবে। এখন সিনিয়রিটি বিচার করে যদি ওভারেজ হয়ে যাচ্ছে তাকে যদি ব্যবস্থা করা যায় তাহলে তার দিন বাঁচার একটা রাস্তা এটা করা সম্ভব হবে। কাজে তার ভিতরে আমাদের চাকরিটা হয়েছিল। এখন কোর্ট বলেছে মিডিয়াকে খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে, প্রিপেয়ার করা যেতে পারে, কিন্তু চাকরি দেওয়া যায় না। তো এখন যদি এটাই করে আমরা তো বলবো এই হওয়া উচিত 100 ভাগ দায়িত্ব বলবো গরিব মানুষেরও কর্মসংস্থান হওয়া দরকার, সিনিয়রদের চ্যারিটিদের কর্মসংস্থান হওয়া দরকার, সাথে মেরিট নীতি একটা বিরাট শেখ থাকবে। তার কিন্তু 60% আমরা বুঝি 30% নিধি থাকবে, 30% শেয়ার থাকবে, 40% মেধা ভিত্তিত হবে। রাজ্যটাকে সবাই নিয়েই আমরা একসাথে চলার চেষ্টা করেছিলাম, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম। এখন কোর্ট বলছে বিজেপি আইপি জোট সরকার বলে শুধু মেধাভিত্তিতে চাকরি কাজ হবে, তাহলে তো গরিব মানুষ যারা দেখে রাষ্ট্র সরকার মেধার ব্যবস্থা করতে পারায় তার জন্য আমাকে সে দায়িত্ব সে ফল করতে হবে। আমাকে যদি শিশু বিহার স্কুল যদি আমার থাল ছড়াতে একই কোয়ালিটি যদি গড়ে তুলতেন তো তার থাল ছড়া স্কুলের ছাত্ররাও বাড়তে পারতো, কিন্তু ভালোটা দিতে পারলেন না। রাষ্ট্র সরকার দায়িত্ব আমার পরিবারের উপর চাপিয়েছেন, আপনারা আমার সেই সব থেকে বঞ্চিত হলেন। এটা তো রাষ্ট্রের দায়িত্বশীল কাজ হতে পারে না, আমাদের দায়িত্বশীল রাষ্ট্রের কাজ হচ্ছে। আমি যাদের শিশু বিহারের মতো দিতে পারলাম না তার দায়িত্ব আমার, তার কর্মসংস্থান দায়িত্ব আমারই থাকবে, যেহেতু আমি করে দিতে পারলাম না তার জন্য তাদের 30% দায়িত্ব আমি গ্রহণ করব। এটা নাই, না এটা নাই, এটা ভুল হয়েছে। আমরা মনে করি বামপন্থী একজন সামাজিক বিকাশের কথা যদি চিন্তা করি, এই যে এসটি রিজার্ভেশনটা আসলো কি করে, এটা তো এই অসম্মত জিনিস আছে। অসম্মত জন্য যদি আমি রিজার্ভেশন হতে পারে তাহলে আমার গরিবের জন্য কেন হবে না, কাজে যাই হোক সে অনেক বিতর্কের ব্যাপার। আমরা চাই 10,300 এই সরকার তো করবে, এরা এখন উষ্মা প্রকাশ করছে, এগুলি নিয়ে তো বিধানসভায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এগুলি নিয়ে আর বলে উনি লাভ দেখছেন। মানুষের জীবন পণ্য মৃত্যুবরণ করছে, উনি লাভের অঙ্ক খুঁজছেন, কোথায় গেলে পরে পাওয়া যাবে। বিজেপি শক্তিটাকে বড় করবে, মানুষ জীবন তাদের কাছে 1 পয়সা নেই। এটার জন্য হলে লাভ নেই, লাভের অঙ্ক খুঁজছে নেই। ভোটে জিতেই একমাত্র লাভ হতে পারে, তাদের জীবন, তাদের ভবিষ্যৎ, পরিবার পরিজন নেই, আপনি লাভ খুঁজছেন এখন, এটা দুর্ভাগ্য। স্যার, আমরা দেখতে পাই যে বর্তমানে রাজনীতিতে এই বিষয়টি তোলপাড় আছে, যে রাজ্যের এই বর্তমানে স্বল্প সময় জনপ্রিয় হওয়া দল ত্রিপুরা এবং তাদের ডিমান্ড গ্রেটার ত্রিপুরা, এই দাবি আপনারা কতটুকু বা আপনি কত যুক্তিযুক্ত বলে করেন? পার্টি তো বলে দিয়েছে এটা ত্রিপুরা বলে তর্ক বিতর্ক করার কোনো বিষয় নয়। আসলে এগুলি হচ্ছে পলিটিক্যাল ইস্যু। আমরা সাধারণ মানুষ বাঁচানোর কথাই বল, সাধারণ মানুষের কীভাবে বাঁচা যায় এবং এডিসিতে যেটা একটা সাংবিধানিক সংস্থান আছে এটা কীভাবে আরও এনরোলমেন্ট করা যায়, এটা হচ্ছে এখন সবচেয়ে মোদ্দা কথা। কারণ
এখন অবশ্য যারা গ্রেট ত্রিপুরা ল্যান্ডের কথা বলছে, এখন তারা সেরকম কথা জোর দিয়ে বলছেন না। ওরা এখন ওই সাংবিধানিক শাসনের কথাই বলে, যেটা বলছিলাম এটি ঘুরিয়ে ফিরে এখন বলবার চেষ্টা করছে। সবই হোক, এগুলি বিভ্রান্তিমূলক, এগুলি না করে যেটা বাস্তব এটা করা যেতে পারে এটি নিয়ে কথা বলা দরকার। আমরা পরিষ্কারভাবে বলছি, কৃষি এম্পাওয়ারমেন্ট কৃষি এলাকার এই রাজ্যে জাতি বলেন ও জাতি অংশের মানুষ বলেন, তাদের আর্থিক অবদান মান উন্নয়নতে গেলে পরে রাজ্য সরকার কেন্দ্র সরকার এতে, আর কৃষি প্রশাসন আরও কীভাবে ক্ষমতা দিয়ে এটাকে পুশ করা যায়, এটাকে আরও শক্তিশালী করা যায়, এই যে মনোনিবেশ করা। তার জন্য এখন পার্লামেন্টে 125 সংবিধান সংশোধন বিল আটকিয়ে আছে, এটা পার করে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটি যাতে তুলে দেওয়ার ব্যবহার করা হোক, এটা হচ্ছে আমাদের মূল কথা। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে যিনি বর্তমানে সিএম রয়েছেন পূর্ণচন্দ্র মাথিয়া, ওনার বিরুদ্ধে নানান এলিগেশন রয়েছে। এক এক করে আপনাকে বলবো। প্রথমত দেখতে পাই উনি যে আরডি ব্লক থেকে যে রাস্তা বানিয়ে দিয়েছে, সেই রাস্তাগুলিকে এডিসি তিনি দেখিয়ে তারপর আত্মসাৎ করছেন, এমন তাদের কাছে অভিযোগ রয়েছে, এলিগেশন রয়েছে। কি বলবেন? এরকম তো আমার কাছেও খবর আছে, বিভিন্ন খবর বেশি বেশি বেড়ায়, মানে সেখানে ছোটাছুটি করছে, কিন্তু হাতে এরকম কোনো ডকুমেন্ট নেই। মানুষ বলছে এরকম বিভিন্ন বেনিয়মে হচ্ছে, বিভিন্ন কাজকর্ম রাস্তাঘাটে বিভিন্ন ক্ষেত্রে নিয়মে হচ্ছে বলে মানুষ বলছে। এখন এডিসি হেক্টর গিয়ে কাটলেই এই সমস্ত কথাবার্তাই কানে বেশি আসছে। কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন সেরকম, তাহলে আমার সাথে নির্দিষ্ট কোনো ডকুমেন্ট নেই, তবে মানুষের কাছ থেকে এরকম সহস্র কথা শুনতে পাচ্ছি, এটা হলো কথা। ত্রিপুরা নিউজের তথ্য কথা বলেন আছে যতটুকু মানে খবর রয়েছে, সেখানে আরটিআই রিপোর্ট রয়েছে। এই অভিযোগ সেখানে আমরা দেখতে পাই যে মন্ত্রিসভার অনুমোদন ছাড়া কি উপদেষ্টা নিয়োগ করা যায় না এডিসিতে, এমনটাই জানা গেছে বা আমরা জানি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এডিসির একজন উপদেশ নিয়োগ করা রয়েছে এবং ওনার নাম সম্ভবত ক্যাপ্টেন ডিএস রাঠে রয়েছে, এবং তিনি প্রায় 2 লক্ষ টাকা করে মাসিক ভাতা পাচ্ছেন সরকারের তরফ থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কনভয় পাচ্ছেন। তাছাড়াও নানান সুযোগ সুবিধা বাংলো থেকে শুরু করে নানান সুযোগ সুবিধা তিনি বহন করছেন। একরূপ মুখ্যমন্ত্রীর নিয়ে তিনি আচরণ করেন। এই যে নিয়োগটা কতটুকু হওয়া যুক্তিযুক্ত, বা এই নিয়োগ কি সঠিক, বা এভাবে কি নিয়োগ করা? না, প্রশাসনিক সিদ্ধান্ত নিলে নিয়োগ করা যেতেই পারে, কিন্তু এই নিয়োগের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই প্রশাসন পরিচালনা করার জন্য তখন পরামর্শ তা রাখার কোনো হয়নি। এই তো হাতি পালা হাত পোষণের মতো অবস্থা চলছে, এই হাত পোষণের কোনো প্রয়োজন বলে মনে করি না। আরে আমরা মানুষের সাথে কাজ করছি, মানুষের জন্য তো হবে। ওরা ব্যাঙ্গালোর থেকে দিল্লি থেকে এসে ও কি পরামর্শ দিবে? আমরা মানুষের সাথে কাজ করছি, মানুষের কল্যাণে কি করতে হবে এটা ইচ্ছে আছে। ওদের পরামর্শ কোথাও কোথাও লাগতে পারে, হয়তো বা এগুলি না। এই সমস্ত লোক পরামর্শদাতা শুধু এই যে কে রাতে নয়, এখন তো চিফ এক্সিকিউটিভ মেম্বারের সুজয় কুমার রাজস্থান থেকে একটি পরামর্শদাতা হিসেবে নিযুক্ত দিয়েছেন। তো এর খুব প্রয়োজন আছে, আমি অন্ততপক্ষে মনে করি না জীবনের অভিজ্ঞতা। না, যায় কি যায় না এটা বড় বিষয় নয়। জনগণের টাকা এগুলি মিস করাটা আমি মনে করি এটা অন্যায়, সঠিক নয়। আপনাদের সময় ছিল কি এই ধরনের উপদেষ্টা? আমাদের আমলে শুধু এটা আমরা দেখেছি, হরিনাথ বাবুরা যখন ছিলেন ইউজিএস কংগ্রেস তখনই ছিল না। এরপরে 2000 সালে অবশ্য আমরা আইপিএফ সন্ত্রাসবাদের সাহায্যে এটি সফল করেছিলেন, তখন এন দেববর্মাকে অ্যাডভাইজার করে। তখন সেরকমভাবে এরকম অ্যাডভাইস ছিল না, তবে মাঝে মধ্যে সহায়তা করতেন।
এবং অ্যাডিশনাল সিওনাক হিসাবে উনি ওখানে নিয়োগ করেছিলেন। কিন্তু কোনো প্রশাসনের আমলেই এরকমটা ছিল না। এখন যা হয়েছে আর কি। স্যার, আরো কি অভিযোগ রয়েছে? দেখতে পাই যে এডিসি, সিএম এবং ইএম এর জন্য পূর্ব থেকে গাড়ি বরাদ্দ করা থাকে, তারপরেও অতিরিক্ত 5 গাড়ি ক্রয় করেছে এবং সেই গাড়িগুলোর যে মূল্য রয়েছে তা থেকে অধিক দিয়ে তা ক্রয় করা হয়েছে। কি মনে করছেন যে জনগণের টাকা আত্মসাৎ করা হচ্ছে বর্তমানে? এটা তো আমি শুরুই বলছিলাম যে আননেসেসারি এই সমস্ত জনকল্যাণে খরচ করে নিজেদের আয় মাসের জন্য আড়াইশের জন্য এগুলি খরচ করার কোনো মানে না। এই গাড়িগুলি আছে এটাই যথেষ্ট ছিল। এখন নতুন নতুন গাড়ি ওরা আমদানি করেছে, কিনেছে। শুধু তো গাড়ি কেনাই নয়, এরা তো অ্যালবাম করা যায় যে সে গাড়ি নিয়ে শিলংয়ে চলে যাচ্ছে। কেউ কেউ আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পত্রের মাধ্যমে জানতে পারলাম সুইজারল্যান্ডে চলে যাচ্ছেন, থাইল্যান্ডে চলে যাচ্ছেন বিশ্রাম করার জন্য, সময় কাটানোর জন্য। তো এদিকে বেতন দেওয়া যাচ্ছে না, জমি এরা এখন একটা নিঃস্ব জীবন কাটাচ্ছে। আর আমি থাইল্যান্ডে যাচ্ছি, আমি কি বলবো, ওই গান না করার জন্য এডিসি গাড়ি নিয়ে শিলংয়ে ছুটে যাচ্ছি। সুইজারল্যান্ডে অবসর বেতনের জন্য, সময় কাটানোর জন্য চলে যাচ্ছে। এগুলি আসলে ঠিক নয়। এগুলি আরও এই ব্যাপারে আমাদের মানে সতর্ক থাকা দরকার। জনকল্যাণে কাজ করার দায়িত্ব নিয়ে এগুলি না হই ছিল। টাটা সাফারি, ইনোভা মতো গাড়ি নিয়ে তারা ঘুরে ফেরাচ্ছেন। আপনাদের সময় সিএম এবং ইএম দের জন্য কি কি গাড়ি বরাদ্দ ছিল স্যার? আমরা যখন সিএম হয়েছিলাম তখন ওই প্রাণকালের ট্যাক্সি ছিল, গাড়িতে ট্যাক্সি ছিল না, সাধারণ ট্যাক্সি ছিল। তারপরে এই ট্যাক্সারিগুলো অনেক গিয়ে আটকে। তো তারপরে আমরা ওই স্কুটিও কিনলাম ঈদের জন্য। তো ওরা স্কুটিও এটা ছিল। তো এর মধ্যে তেলের একটা নির্দিষ্ট বরাদ্দ ছিল। এখন তো যা শুনলাম এগুলো বরাদ্দ টরাদ্দ কোনো বালাই নেই। কেউ 50 লিটার, কেউ 1/2 লিটার, কেউ 2 লিটার চললেও আপত্তি নেই, সুবিধা নেই। আমার সময়ে সিএম কতটা তেল মাসে খরচ করতে পারবেন এটা নির্দিষ্ট ছিল। ইএম এর সম্মতে গাড়ি মাগনা গাড়ি পেয়েছে বলে, মাগনা এটা তো জনগণ টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা। খেয়াল খুশির মতো পরিবার কাজে লাগা গাড়ি এগুলো যাতে না করা যাবে না। আমাদের বরাদ্দ ছিল। এখন যা তেল খরচ ওরা তার ভাগের 1 ভাগ আমার সময় ছিল। তার জন্য এখন আমাদের আমলেই আমরা একটা বিএসসি খুলেছিলাম এটিস হেডকোয়ার্টার। এখন এই বিএসসি 1-1.5 মাস ধরে বন্ধ আছে। 33 লক্ষ লাইবিলিটি নাকি আছে যা শুনলাম। এখন আমরা তেল নিয়ে যাচ্ছে, অফিস থেকে পেমেন্ট হয় না, এরকম 33 লক্ষ টাকা এখন লাইবিলিটি ইস্যুটি বন্ধ করে আছে। এখন 33 লক্ষ নাকি 33 কোটি? 33 লক্ষ টাকা এক মাসে, 33 লক্ষ টাকা মানে তো বিরাট। এক মাসে 33 লক্ষ টাকা তেল গাড়ি চড়া, চারটিখানি কথা। ইএম সিএম চেয়ারম্যানদের অফিসাররা যদি মাসে 33 লক্ষ টাকার তেল যদি তাহলে তো এটা বড় বিষয়। আমাদের সময়ে 3 লক্ষ টাকার বিষয় হতো, 33 লক্ষ টাকা এখন চলে গেছে। ভাব কোন জায়গায় আছে। স্যার, আমি দেখতে পাই আমরা গ্রাউন্ড জিরোতে গিয়ে পৌঁছেছিলাম এবং সেখানে ছামনু যে ভিলেজ রয়েছে, সেই আরডি ব্লক আন্ডারে যে গ্রামগুলো আছে, সেখানে আমরা দেখতে পাই অনেকটাই দুঃখ দুর্দশা জীবন রয়েছে। বিশেষভাবে যেখানে যারা জনজাতি রয়েছেন তাদের দেখতে পাচ্ছি তাদের ঘর নেই, ঠিকভাবে জল নেই, তাছাড়া দেখতে পাচ্ছি তাদের দুধহীনভাবেই থাকতে হচ্ছে। আমরা দেখতে পাই বর্তমানে সেখানে ত্রিপুরা মথা দল রয়েছে ডিসিতে, তাছাড়াও রাজ্যে এমনটি সরকার রয়েছে, কেন্দ্রেও রয়েছে, তাছাড়াও 25 বছরের আপনারও শাসনকাল। তারপরও আজকের দিন তাদের এমন দশায় থাকতে হচ্ছে, কি কারণ? না, সামনে টাকায়
এমন এলাকা বাদ নেই জায়গায় আমি যাইনি। এমন কোনো পাড়া এলাকা নয়, এমন কোনো গ্রাম বলা যেতে পারে আমি যাইনি। প্রথম গিয়েছি পায়ে হেঁটে, তারপরে গেছি গাড়ি। এখন সামনে এলাকায় ম্যাক্সিমাম গ্রামে গাড়ি যেত 12 ঘন্টা। এখন 90% গ্রামে গাড়ি যায় না এখন। আপনি সামনেতে কোন গ্রামে গেছেন জানি না। আপনি যদি ওইদিকে ছড়া দিকে যান, 32 কিলোতে গর্জন বাসাতে যদি যান, নাতিন মন্দিরে যদি যান, যেতে পারতেন, এখন যাওয়া যায়। এখন ম্যাক্সিমাম আপনি বৃষ্টি যদি না থাকে তাহলে পরে 32 কিলো পর যেতে পারবেন। বৃষ্টি যদি আসে তাহলে 5 কিলো পর যেতে পারবেন। মায়াপুর হয়ে রাজদর মালর আপনি এখন মানিকপুর বাজার থেকে 2 কিলোমিটার একটা গ্রামে যেতে পারবেন, এরপরে যেতে পারবেন। সামনে যারা পশ্চিম দিকে লঙ্গাই হয়ে শিকারি হয়ে আর গাড়ি করে আসা যেত সামনে থেকে লংত্রাই। এই যে আপনার লংত্রাই মানে কি, এই যে শিকারি। এখন সামনে পশ্চিম দিক থেকে 1 কিলোমিটার যদি পশ্চিম দিকে যান, এরপর গাড়ি যাবে। অথচ এ থেকে 7 বছর 8 বছর আগে আমি সামনে শিকারি হয়ে এই রাস্তা দিয়ে গাড়িতে করে আসছি। আমি গত কিছুদিন আগে যা পর বললাম একটা লোককে, এই রাস্তায় যেতে পারবো, শিকারি বাড়িতে আসবো কিনা, ওর নাম হচ্ছে পারবো। 1 কিলোমিটার বেশি আপনি যেতে পারেন। সামনা আমাদের রাজ্যে সবচেয়ে প্রত্যন্ত বলাতে পারে চুমিয়া বংশের মানুষ। ওই এলাকাটা আমাদের আইটি ছিল। তার 23 স্কুলে আপনার সেখানে প্রাথমিক হসপিটাল করা হয়েছে। আপনার চাল ডাল বৃষ্টির সময় যাতে অসুবিধা না হয়, চালের ডাউন করা হয়েছে। এখন এই চাল ডাউনগুলো জং ভরে গেছে। ওই এলাকা অঙ্গরবাসীদের আমরা হাউজিং স্কিম থেকে থাজারা 32 কিলো একটা বাড়ি 9 লক্ষ টাকা খরচ করে প্রায় শতাধিক বাড়ি করে দিয়েছি। প্রিমিটিভ থেকে রিয়াং জনজাতি ভাই বোন জন্য আমরা 5,000 ঘর জন্য স্কিম নিয়েছিলাম, কিন্তু এটা আমরা শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত করে উঠতে পারলাম না। 17-18 নির্বাচন চলে গেল, নির্বাচন এটা করা গেল। এখন এটার কোনো খবর এখন এলাকার মানুষই জানতে পারে না। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার থাকেন হর ঘর নল, তাছাড়াও জল যে মিশন রয়েছে তার আন্ডারে বিভিন্ন বাড়িগুলো তা দেখতে পাই নল আছে, কিন্তু তাতে জল বেরোচ্ছে না। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির সাইডের সামনে বিদ্যুতের খুঁটো রয়েছে, কিন্তু লাইন নেই। এগুলির কি কারণ আছে? এটা হচ্ছে ভুটান। আমরা কিছুদিন আগে মালিদরে গেছিলাম। মালিদরে বিদ্যুৎ নেই, টিউবওয়েল নেই, কিন্তু পাইপলাইন পোতা আছে। তো এলাকার মানুষ বলছে আমাদের এখানে ডিপ টিউবওয়েল নেই, বিদ্যুৎ আসে না, এই নলকূপে যে পাইপের কি হবে? ওদের নাকি বলে ভোটের আগে প্রথম রাস্তা গেলে পরে পাইপ বসাতে হয়, পাইপ বসলে পরে জলের কল বসবে। আমি কল বসালাম, কিন্তু পাইপ না হলে জল কি করে কাছে আগে লাইন হবে, অর্থাৎ ডিম আগে হবে না বাচ্চা আগে হবে, এটার মতো করে দিয়েছে। তো এখন আসলে এগুলি এবারে ব্যর্থক, এগুলি মানে নাই। মানুষকে এরকমভাবে আসলে বোকা বানানো কোনো অর্থ নাই, না করাই ভালো। মানে প্রায় সমস্ত গ্রামীণ নল বসেছে, যে কোনো খবর নেই, আপনি পাইপলাইন করে দিয়েছে। এগুলো কি আছে স্যার? একেবারে শেষ মুহূর্তে আমরা রয়েছে আলোচনার
রয়েছে 2024 সালের যে লোকসভা নির্বাচনে আমরা দেখতে পাই মহাজোটের মধ্যে দেশীয় রাজনীতিতে উঠে এসেছে যা ইন্ডিয়ানে খ্যাত রয়েছে বর্তমানে এ ভার্সেস ইন্ডিয়া। যারা রাজ্যের বিজেপি যারা নেতৃত্ব রয়েছে তারা একেবারে 100% আশাবাদী তারা যুক্ত হবে, কিন্তু এই বিষয়ে আপনি কি বলবেন, আপনার কি মতামত থাকে? না, ইন্ডিয়া আছে, ইন্ডিয়া না, ইন্ডিয়া এনডিএ হবে, কিন্তু চারিদিকে যা দেখলাম আবার কিন্তু এবার অন্যরকম হবে বলে মনে হচ্ছে। কারণ আজকে যে জায়গায় গেছে, বেকারত্ব, দারিদ্রতা, শিল্প কারখানা, রপ্তানি চাইতে আমদানি 70% আমদানি বেড়ে গেছে আমাদের দেশটা কোন জায়গায় চলে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থায়। এই সব দিকে মিলালে পরে এখন একটা এনডিএবির একটা হাওয়া চলছে দেশের মধ্যে, এটা বলা যেতে পারে। আমাদের কিছুদিন সময় অপেক্ষা করতে হবে, দেখা যায়। মানুষ এখন শুধু মানুষ একটাই ভয়, এনডিএ পারা না এরকম তো নয়। 1900 এড়িয়ে চলে যেত যদি পোলাওয়াটা তৈরি করে এরকম না করতো আর কি। তো এখন কি করে এটা আমাদের তো হবে। এবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরাবাসীর জন্য আপনি কি রাখবেন? না, ত্রিপুরাবাসীর জন্য এটাই বলবো যে না, আমাদের যেটা যেরকম ভাবে চলছে এটা কোনোভাবে নয়। নতুন করে শিক্ষা, নতুন করে স্বাস্থ্য, নতুন করে যুবকদের স্বপ্ন রাখার দিন ভুলেই গেছে মানুষ। এখন যে বেকার যুবা, একদিকে এরকম ভয়ঙ্কর অবস্থা চলছে, অপরদিকে যুব সমাজকে একটা ভয়ঙ্কর অন্ধকার দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ড্রাগ এরকম পর্যায়ে নিয়ে গেছে, এটা ভয়ঙ্কর। এই গত কিছুদিন আগে একটা ক্রাইম রিপোর্ট বেরিয়েছে, আমাদের রাজ্যে 15 বছরের উপর ড্রাগের সাথে আছেন 19%, যেখানে জাতীয় গড় হচ্ছে 8%, আর আমাদের এখানে 19%। ভাবা যায় না। এবং প্রতিদিনই খুলে সোশ্যাল মিডিয়া খুলে পড়ে দেখতে পাই অনিশ্চয়তা ভবিষ্যতের যুব সমাজকে ঠেলা হচ্ছে। এবং বিজেপি মাথার বিরাট একাংশ বিজেপির মন্ডল কার্যকর্তা দিয়ে এই ড্রাগের রমরমা, এই ব্যবসা কখন সম্ভব নয়। শহরে প্রত্যক্ষ মদত হলে চাকরি বাড়ি তো হচ্ছেই না, এরকমটা ভয়ঙ্কর বিপদের দিকে আমাদের রাজ্য যুব সমাজকে নিয়ে যাচ্ছে। আমরা খুবই উদ্বিগ্ন গার্জেন হিসাবে। আমাদের রাজ্যে কাস্টের আকাল এইভাবে তো চলে না, গণতন্ত্র ভয়ঙ্কর ভাবে প্রচলিত হচ্ছে। এতে মানুষকে বাঁচার জন্য আমরা তো যে দান্ডা বেঁধে রেখে মানুষ সমাজ তার প্রতিতে আমাদের কাটটা হওয়া দরকার। এবং ইদানিং মণিপুরে দেখছেন, দেশে দেখছেন, আমার রাজ্য এই ধরনের একটা ধর্মীয় বিভাজন, মানুষের সামাজিক বিভাজন একটা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এগুলি সরিয়ে দেওয়াটা হচ্ছে। এগুলি সঙ্গে আমাদের থাকা দরকার। আমার এখানে ট্রাইবাল নন ট্রাইবাল ইউনিটি কোনোভাবেই যা বিঘ্নিত না হয়, আমাদের আরো প্রচন্ড সতর্ক থাকা দরকার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কিছু স্পষ্টীকরণ তুলে ধরার চেষ্টা করেছি। রাজ্যের বুকে যে বিষয়গুলোকে নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে তাকে নিয়ে যারা নেতৃত্বরা আছেন, যারা পূর্বে জনপ্রতিনিধি ছিলেন, তাদের মতামত ছিল। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন যিনি প্রাক্তন সিএম রাধাচরণ বর্মা স্যার, এবং আমরা থেকে বিশেষ বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। এখনকার তো আমাদের একান্ত সাক্ষাৎকারের এই সংবাদ আমরা
এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজের পর্দায়।